আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। করোনার এই দুর্যোগের সময় আমরা আমাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফিরতে পারছি না, তাই তোমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সহকারী শিক্ষক গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। পাঠ পরিচিতি। বিষয় সাধারণ গণিত, শ্রেণী নবম ও দশম, অধ্যায় প্রথম। অধ্যায়ের শিরোনাম হল বাস্তব সংখ্যা, লেকচার 6। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হল বাস্তব সংখ্যা। শিক্ষণফল: পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে: গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে, বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের বাস্তব সংখ্যা নিয়ে এটা আমাদের আজকে শেষ লেকচার। পূর্বে আরও 5টি লেকচার আলোচনা করা হয়েছে, যেখানে বাস্তব সংখ্যার সমস্ত দিক নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্যগুলো জানব। কীভাবে বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার বৈশিষ্ট্য বা শর্ত, এই জিনিসগুলো আমরা একটু দেখব, কিভাবে প্রক্রিয়াটা পর্যালোচনা করা যায়। তো আমরা সরাসরি আজকে লেকচারে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। ক, প্রমাণ করো যে একটি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। প্রমাণ করো যে একটি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। আমরা এই গাণিতিক সমস্যাটা নিয়ে আলোচনা করব। এই আলোচনার প্রমাণ করতে বলা হয়েছে যে ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। প্রতি ক্ষেত্রেই ভাগশেষ আমাদের 1 থাকবে। খ, প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রমাণ করতে বলা হয়েছে কোনো ক্রমিক 4টা ক্রমিক নাম্বার এর স্বাভাবিক গুণফলের সাথে আমরা যদি 1 যোগ করি, ওই যোগফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গ, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। আমরা এই 3টা ম্যাথ ক, খ, গ, আমরা এই 3টা গাণিতিক সমস্যা এখন দেখব কিভাবে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করা যায়। তো আমরা সরাসরি গাণিতিক সমস্যাতে চলে যাই, ক নম্বর প্রশ্নের দিকে। ক, প্রমাণ করো যে একটি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। তাহলে আমরা প্রথমে ধরে নেই যে n একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। প্রথমে আমরা ধরে নিলাম n একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, যেখানে n সমান সমান আমরা ধরে নিতে পারি n সমান সমান বিজোড় সংখ্যার স্ট্রাকচার হচ্ছে n সমান সমান 2x - 1 লেখা যায়। এটা হচ্ছে বিজোড় সংখ্যার স্ট্রাকচার।
যেমন 2x মাইনাস ওয়ান, এক্সের মান যদি আমরা 1 বসাই তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1, তাহলে 2 2 মাইনাস 1, তাহলে আমাদের থাকবে 1। একইভাবে এক্সের মান যদি আমি 2 বসাই, 2 ইন্টু 2 মাইনাস 1, 2 দুগুণে 4 মাইনাস 1, 4 থেকে 1 চলে গেলে 3। তাহলে আমরা দেখতেছি যে একটা বিজোড় সংখ্যার স্ট্রাকচার বা ফরম্যাট হচ্ছে 2x মাইনাস 1। তাহলে আমরা প্রথমে ধরে নিব যে ধরি n একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন n সমান সমান 2x মাইনাস 1, n সমান সমান 2x মাইনাস 1 লেখা যায় যেখানে x বিলংস n, যেখানে x বিলংস n। তাহলে এখানে x বিলংস n, এই nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, 1 2 3 ইত্যাদি অসংখ্য নাম্বার। তাহলে এই x বিলংস n, x এর সাথে n এর একটা কি সম্পর্ক। তাহলে আমাদের এই বলা হয়েছে যে প্রমাণ করা যে একটা বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ, বর্গ মানে কি স্কোয়ার। তাহলে বিজোড় সংখ্যা আমরা পেলাম n সমান সমান 2x মাইনাস 1, তাহলে বিজোড় সংখ্যা আমরা পেলাম। এখন এটার বর্গ করতে বলা হয়েছে, তাহলে উভয় পক্ষে আমি বর্গ করি, তাহলে n স্কোয়ার সমান সমান 2x মাইনাস 1 স্কোয়ার, n স্কোয়ার সমান সমান 2x মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখন এই 2x মাইনাস 1 স্কোয়ার এটাকে যদি আমরা ভাঙাই, ম্যাথমেটিক্যালি ভাঙাই, আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এর জায়গায় হচ্ছে 2x, তাহলে হবে 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, এর জায়গা হচ্ছে 2x, বির জায়গা হচ্ছে 1, 2 ইন্টু 1 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার জায়গা হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 2x হোল স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1, এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 2 দুগুণে 4, তাহলে মাইনাস 4x প্লাস 1 স্কোয়ার করলে হচ্ছে 1। তাহলে এখন 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এই টার্মটাকে যদি আমরা ক্যালকুলেশন করে রিডিউস করতে হবে, মানে আমাদের টার্মটাকে কমে আনতে হবে। তাহলে এখানে 4x, আমরা 4x স্কোয়ার মাইনাস 4x, এই দুইটার মধ্যে থেকে 4x কমন যায়, 4x আমরা কমন নিতে পারবো। তাহলে 4x x মাইনাস 1, 4x আমরা কমন নিলে আমাদের থাকবে x মাইনাস 1 প্লাস 1। তাহলে আমরা এন স্কোয়ারের মান আমরা বর্গ করার পর, এন এর মানটা আমরা বর্গ করার উভয় পক্ষে বর্গ করার পর এন স্কোয়ার সমান সমান আমরা পেলাম 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1। তাহলে এখানে লক্ষ্য করো 4 এর সাথে যে x ইন্টু এক্স আছে এবং ইন্টু এক্স মাইনাস 1, এই x ও x মাইনাস 1 ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কিভাবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা? লক্ষ্য করো x এর ভ্যালু যদি তুমি 1 ধরো, তাহলে x এর ভ্যালু 1, আবার x মাইনাস 1 মানে কত? 1 মাইনাস 1 মানে 0, 0 1। এখন x এর ভ্যালু যদি 2 ধরো, x এর ভ্যালু 2, তাহলে এখানে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, তাহলে 1 2। তাহলে দেখো ক্রমিক সিরিয়ালি আসতেছে। একইভাবে x এর মান যদি 3 ধরো, তাহলে 3, তাহলে 3 মাইনাস 1, তাহলে আমাদের হচ্ছে যে 2, তাহলে 3 আর 2 ক্রমিক। তাহলে আমরা বলতে পারি যে এখানে x ও x মাইনাস 1 ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সুতরাং এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবে। কারণ এই যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এদের মধ্যে যেই ভ্যালু ধরি, যেমন 3 ধরলাম, 3, তাহলে কোথায় x এর মান 3, তাহলে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, তাহলে 2 আর 3 এর মধ্যে একটা ক্রমিক সংখ্যা, একটা হচ্ছে আমাদের কি জোড় সংখ্যা। তাহলে আমি বলতে পারি এদের মধ্যে একটি সংখ্যা কি হবে? জোড় হবেই, জোড় দিয়ে কথাটা বলতে হবে। সুতরাং এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই। তাহলে আমরা লাইনটা আবার একটু রিপিট করতেছি। এখানে x ও x মাইনাস 1 ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সুতরাং এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই। ফলে x ইন্টু এক্স মাইনাস 1 রাশিটি 2 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু জোড় সংখ্যা হবেই, তাহলে এই x ইন্টু এক্স মাইনাস 1টা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি 4 ইন্টু এক্স মাইনাস 1 রাশিটি, তাহলে এই এক্স ইন্টু এক্স মাইনাস 1টা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা এই 4x ইন্টু এক্স মাইনাস 1 এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 4, 2 ইন্টু 4 মানে হচ্ছে 8, তাহলে 8 দ্বারা বিভাজ্য। টোটাল রাশিটা 4x ইন্টু এক্স মাইনাস 1 রাশিটি 2 ইন্টু 4
বা 8 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমি সর্বশেষে বলতে পারবো যে অর্থাৎ একটি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। অর্থাৎ একটি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটার ক্ষেত্রে অঙ্কের উপরের ভাষা বা কথা এটা তোমরা বুঝতে হবে, তাহলেই কিন্তু তোমরা বাস্তব সংখ্যার যে লিখিত যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা করতে পারবা। এখানে তোমাদের মানে এমনভাবেও দিতে পারে, এখানে চেঞ্জ করে দিতে পারে। যদি বলে যে ঘন, বর্গ না দিয়ে ঘন দিয়ে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। কারণ হচ্ছে তুমি আগে বুঝতে হবে, ম্যাথমেটিক্যালি ভাষা বুঝতে হবে, যে কথা বলছে সেটা বুঝতে হবে, বুঝে তোমার তারপরে প্রয়োগ করতে হবে। তোমরা অনেক শিক্ষার্থীরা আসো যারা হচ্ছে যে প্রশ্ন দেখা যাচ্ছে যে প্রশ্নে দেওয়া আছে একটা, কিন্তু তোমরা উত্তর করতেছো অন্যভাবে। তুমি প্রশ্ন বুঝে তারপরে উত্তর করার চেষ্টা করবা। যেহেতু তুমি যদি বিজোড় সংখ্যার স্ট্রাকচার জানো তাহলে তোমার জন্য অঙ্কটা কোনো ক্রমেই কঠিন না। তাহলে বিজোড় সংখ্যার স্ট্রাকচার জানার পর পরে প্রশ্নের ভাষায় যেহেতু বর্গ করতে বলা হয়েছে, আমরা জাস্ট বর্গ করলাম। তারপরে ক্যালকুলেশন জাস্ট এ মাইনাস বি হোল স্কোয়ারের ফরম্যাটে ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পর যেই টার্ম পেলাম তার মধ্যে এক্স ও এক্স মাইনাস ওয়ান দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এদের একটা জোড় সংখ্যা হবে, জোড় দিয়ে যেতে বললাম। আর জোড় সংখ্যা হলে অবশ্যই সেটা 2 দ্বারা বিভাজ্য, সেটা 2 দ্বারা বিভাজ্য মানে সেটা 2 দ্বারা ভাগ করা যাবে, বিভাজ্য হবে। তো এখন পরবর্তীতে যেই টোটাল ইকুয়েশনটা পেলাম তাহলে 4 × 2 দিয়ে আমরা 8 দ্বারা বিভাজ্য, সর্বশেষ সেই লাইনটা লিখে দিলেই কিন্তু তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। তো আমরা এখন খ নম্বর প্রশ্নের দিকে একটু চলে যাই। আমাদের খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে যে কোনো চারটা ক্রমিক মানে কি সিরিয়াল আসবে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তাহলে 4টা ক্রমিক সংখ্যা নিতে হবে, তার সাথে 1 যোগ করতে হবে, যোগ করার পর সর্বশেষে যোগফলটা পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে কি স্কোয়ার টাইপ আসবে। তো আমরা সরাসরি অঙ্কের সমাধানে চলে যাই। তাহলে সমাধান প্রথমে বললাম যে মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যেমন ক্রমিক সংখ্যা প্রথমে নিলাম এক্স, তারপরে হলো এক্স প্লাস 1, তারপরে এক্স প্লাস 2, তারপরে এক্স প্লাস 3। এখন এটা ক্রমিক কিভাবে হলো? তুমি মনে করো যে এক্সের ভ্যালু 1, তাহলে এক্সের ভ্যালু 1 হলে প্রথমটা 1, তারপর এক্স প্লাস 1-এর জন্য আসতেছে 2, এক্স প্লাস 2-র জন্য আসতেছে 3, এক্স প্লাস 3-র জন্য আসতেছে মানে এক্স প্লাস 3-র জন্য আসতেছে 1 প্লাস 3 মানে 4। তাহলে 1 2 3 4 চারটা ক্রমিক হয়ে গেল। তাহলে ঠিক আমরা ধরে নিলাম যে মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে এক্স, এক্স প্লাস 1, কমা এক্স প্লাস 2, কমা এক্স প্লাস 3। এখন আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে আমাদের 1 যোগ করতে হবে। এদের গুণফলের সাথে 4টার গুণফল মানে হচ্ছে গুণের সাথে 4টা গুণ করব, গুণের সাথে আমরা 1 যোগ করব। তাহলে আমি লিখব যে ক্রমিক সংখ্যা 4টির গুণফলের সাথে 1 যোগ করলে পাওয়া যায় x ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 1। তাহলে আমরা এমনভাবে এখন ক্যালকুলেশন করতে হবে যাতে ক্যালকুলেশন টার্মটাকে রিডিউস করতে পারি, আমরা কমে আনতে পারি। তাহলে কমে আনার জন্য আমরা এক্সের সাথে নিলাম এক্স ইন্টু এক্স প্লাস 3, আবার এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 প্লাস 1। তো এক্সের সাথে এক্স ইন্টু এক্স প্লাস 3 এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 3x। তাহলে আমাদের দুইটা অংশের গুণ শেষ, দুইটা টার্মের একটা অংশ গুণ শেষ। এখন আমাদের আরেকটা অংশ বাকি হচ্ছে এক্স প্লাস 1 এবং এক্স প্লাস 2। এই দুইটাকে যদি আমরা গুণ করি, এক্স দ্বারা এক্সটে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, আবার 1 দ্বারা এক্সটে গুণ করলে হচ্ছে 1x,
আবার একইভাবে 2 দ্বারা এক্সকে গুণ করলে হচ্ছে 2x প্লাস 2x প্লাস 2 ওকে 2। তাহলে আলটিমেটলি আমরা এটা ক্যালকুলেশন করে পেলাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স, 2x আর এক্সে মিলে হচ্ছে 3x, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 প্লাস 1। তাহলে এখন লক্ষ্য করো যে আমাদের প্রথম টার্মের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 3x, দ্বিতীয় টার্মের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 আসছে। তাহলে এখানে আমি এই দুইটা টার্মকে রিডিউস আরেকটু আমাদের সুবিধা অর্থে আমাদের কমানোর জন্য এমন একটা সংখ্যা ধরে নিতে হবে, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 3x সমান সমান ধরে নিলাম a। তাহলে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 3x, তাহলে এটার মান হচ্ছে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x এর মান হচ্ছে a প্লাস 2 প্লাস 1। তাহলে এখন a দিয়ে একে যদি গুণ করি তাহলে a ইন্টু a মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে 2a প্লাস 1। তাহলে a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 এটা আমরা পেলাম। তাহলে এটাকে যদি আমরা বর্গের সূত্রে ফলাই তাহলে এটাকে লেখা যায় a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা কী লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এর জায়গাবে এ আর বির জায়গাবে 1, তাহলে এ প্লাস 1 হোল স্কোয়ার। এখন আমার কাজ হচ্ছে এই এর ভ্যালুটাকে আমার বসায় দিতে হবে। এর ভ্যালুটা যদি আমি বসায় দিই, এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 হোল স্কোয়ার, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি লিখব যে সর্বশেষে সুতরাং যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা এইটা যখন প্রমাণ করতে যাব, আমরা যদি ম্যাথমেটিক্যালি ভাষাটা বুঝি, গণিতের ভাষা বুঝি যে কি বলছে, তাহলে আমাদের জন্য কিন্তু খুব সহজ। আমরা অনেক শিক্ষার্থীরা আছি যে লিখিত অঙ্ক দেখলেই কিন্তু ভয় পাই, মনে হয় যেন খুব কঠিন কিছু দেওয়া। চারটা ক্রমিক সংখ্যা যদি আমি নির্ণয় করতে পারি, তার সাথে জাস্ট তার সাথে যদি আমরা গুণ করে 1 যোগ করে দিই, তারপরে টার্ম রিডিউস করা ক্যালকুলেশনটা যদি তুমি ভালো করতে পারো, তাহলে তোমাদের জন্য খুব সহজেই তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা ক্ষয়ের সর্বশেষে লিখব যে সুতরাং যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, প্রমাণিত। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের গ নম্বর অঙ্কের দিকে যদি আমরা লক্ষ্য করি, গ নম্বর অঙ্কে বলা হয়েছে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এর আগে আমরা কতে দেখলাম যে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, এরকম একটা দেখে আসলাম। এখন আমরা দেখব বিজোড় সংখ্যার বর্গকে একটা বিজোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা কিভাবে। দেখো আমরা তাহলে সরাসরি সমাধানে চলে যাই। আমরা যদি বিজোড় সংখ্যা এর স্ট্রাকচার জানি, বিজোড় সংখ্যার স্ট্রাকচার আমরা যেহেতু আলোচনা করা হয়েছে কতে, তার আমি আরেকবার বলতেছি। বিজোড় সংখ্যার স্ট্রাকচার হচ্ছে 2x মাইনাস 1, 2x মাইনাস 1, এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যার স্ট্রাকচার। তাহলে আমি ধরে নেই যে 2x মাইনাস 1 একটি বিজোড় পূর্ণ সংখ্যা, 2x মাইনাস 1 একটি বিজোড় পূর্ণ সংখ্যা যেখানে x বিলংস z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, z মানে হচ্ছে আমাদের কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এই z এক কথায় বলা যায় যে ইন্টিজার্স। এই z এর মানটা আমাদের ঋণাত্মক -2, -1, 0, 1, 2 এরকম অসংখ্য নাম্বার। তো ঠিক আমরা সরাসরি একটা পূর্ণ সংখ্যা x বিলংস z, x এর সাথে z এর একটা সম্পর্ক, তাহলে x এর মানটা z এর উপর নির্ভর করতেছে। তাহলে আমরা এখন কাজ করব যে এই বিজোড় সংখ্যার বর্গ করতে হবে। তাহলে বিজোড় সংখ্যা ধরে নিলাম 2x মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1 হোল স্কোয়ার, 2x মাইনাস 1 হোল স্কোয়ার, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এর জায়গা হচ্ছে 2x, তাহলে 2x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর জায়গা হচ্ছে 2x, বির জায়গা হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার,
তাহলে 2x হোল স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার করলে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, তাহলে 4x প্লাস 1। তাহলে এখন 4x স্কোয়ার মাইনাস 4x, এই দুইটার মধ্য থেকে 4x আমরা কমন নিতে পারবো। এই দুইটার মধ্য থেকে আমরা 4x যদি কমন নিই, তাহলে 4x কমন নিলে আমাদের থাকবে x মাইনাস 1। 4x আমরা কমন নিলে থাকবে x মাইনাস 1 প্লাস 1। তাহলে এখন দেখো, একটু লক্ষ্য করো যে সকল x বিলংস জ্যাডের জন্য, সকল x বিলংস জ্যাডের জন্য 4x ইন্টু এক্স মাইনাস 1 জোড় সংখ্যা। এর কারণ হচ্ছে ইয়া 2 দ্বারা বিভাজ্য। কিভাবে জোড় সংখ্যা? 4x ইন্টু এক্স মাইনাস 1 এটা একটা জোড় সংখ্যা। কিভাবে একটু লক্ষ্য করো, x এর মানটা যদি তুমি 2 বসাও, তাহলে 4 ইন্টু 2 ইন্টু 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 থাকে, তাহলে 4 ইন্টু 2, 4 ইন্টু 2 ইন্টু 1, তাহলে আমাদের 4 দুগুণে কত হচ্ছে 8। একইভাবে 3 বসাও, 4 ইন্টু 3 ইন্টু 3 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 3 4 12, 12 দুগুণে 24। দেখতেছি আমরা জোড় সংখ্যা হচ্ছে, তাহলে আমরা বলবো যে সকল x বিলংস জ্যাডের জন্য 4x ইন্টু এক্স মাইনাস 1 জোড় সংখ্যা, কারণ ইহা 2 দ্বারা বিভাজ্য, কারণ ইহা 2 দ্বারা বিভাজ্য, এই কথাটা আমরা বলবো। তাহলে এখন এটার বর্গ পেলাম 2x মাইনাস 1 হোল স্কোয়ার, এটার বর্গ পেলাম 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1। তাহলে 4x ইন্টু এক্স মাইনাস 1 এটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে জোড় সংখ্যা প্লাস 1। যে কোনো জোড় সংখ্যা যদি একটা জোড় সংখ্যা 4 হয়, 4-এর সাথে আমরা 1 যোগ করি, তাহলে ঘুরে ফিরে 5 আসবে। তাহলে জোড় সংখ্যা প্লাস 1 মানে একটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা জোড় সংখ্যা প্লাস 1 মানে হচ্ছে কি বিজোড় সংখ্যা। তাহলে আমরা সর্বশেষে বলতে পারবো যে অতএব যে কোনো বিজোড় সংখ্যার বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। অতএব যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, প্রমাণিত। তাহলে আমরা খুব সহজেই কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সহজেই দেখো, আমরা যদি স্ট্রাকচার ধরতে পারি, তার অনুপাতে যদি কাজ করি, যদি টার্ম বাই টার্ম মোটামুটি বুঝে ক্যালকুলেশন করি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা বাস্তব সংখ্যার অঙ্কগুলো অ্যান্সার করতে পারবো। তো সর্বশেষে বলবো যে অতএব যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, প্রমাণিত। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা পরবর্তী একটা কোশ্চেন দেখতেছি, যে কোশ্চেন প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। প্রমাণ করো যে দুইটা ক্রমিক জোড় সংখ্যা, দুইটা ক্রমিক জোড় সংখ্যা। আমরা এর আগে দেখলাম দুটি আমরা এরকম দেখলাম যে বিজোড় স্বাভাবিক সংখ্যার, আমরা ক নম্বর প্রশ্নে দেখলাম যে বিজোড় স্বাভাবিক সংখ্যার বিজোড় স্বাভাবিক সংখ্যার আমরা যদি বর্গ করি, সেটা বর্গ করার পর সেটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য, কিন্তু ভাগশেষ কী থাকবে? 1 থাকবে। আমরা এটা একটু ডিফারেন্ট, এই 3টা প্রশ্ন যে আমরা দেখলাম, 3টা প্রশ্ন থেকে এটা একটু ডিফারেন্ট। দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, দুইটা ক্রমিক সংখ্যার জোড় সংখ্যার গুণফল এটা 8 দ্বারা বিভাজ্য। তো আমরা সরাসরি সমাধানে চলে যাই। তো অ্যান্সার আমরা প্রথমে লিখব যে মনে করি দুটি ক্রমিক জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে হচ্ছে আমরা ধরে নিলাম জোড় সংখ্যার ফরম্যাট 2x, 2-র সাথে x এর মান 1 বসাও, 2 বসাও, যাই বসাও, এটা জোড় সংখ্যা আসবে 2x। তাহলে 2x, তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, 2 ইন্টু 3 মানে হচ্ছে 6, তাহলে জোড় আসবে। তাহলে দুইটা জোড় সংখ্যার স্ট্রাকচার আমার জানতে হবে। দুইটা জোড় সংখ্যার স্ট্রাকচার হচ্ছে যে আমার 2x একটা সংখ্যা নিলাম, আরেকটা সংখ্যা ওই সংখ্যাটার সাথে জাস্ট 2 যোগ করব, তাহলে 2x প্লাস 2। 2 কেন যোগ করবো? কারণ 2 জোড় সংখ্যা আসবে। 1 যোগ করলে কিন্তু সেটা বিজোড় হয়ে যাবে, 1 যোগ করলে সেটা অবশ্যই বিজোড় হয়ে যাবে, কারণ একটা জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা বিজোড় আসবে। তো আমরা লিখলাম যে মনে করি দুটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2x ও 2x প্লাস 2। মনে করি দুটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2x ও 2x প্লাস 2, যেখানে x যে কোনো পূর্ণ সংখ্যা, যেখানে x হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি x বিলংস z। তাহলে এদের গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাদের গুণফল মানে কি? তাহলে 2x ইন্টু 2x প্লাস 2, 2x ইন্টু 2x প্লাস 2।
তাহলে টু এক্স ইন্টু টু এক্স প্লাস টু, তাহলে টু এক্সকে যদি আমরা টু এক্স ইন্টু টু এক্স প্লাস টু এটাকে যদি আমরা গুণ করি, তাহলে টু এক্স ইন্টু টু এক্স হচ্ছে আমাদের ফোর এক্স, ফোর এক্স, ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স। এখন এখান থেকে যদি উভয়টা থেকে যদি আমি ফোর এক্স কমন নিই, তাহলে আমাদের থাকবে এক্স প্লাস ওয়ান। আমরা হয় এই প্রসেসও করতে পারি, তাছাড়া এই টু এক্স ইন্টু টু এক্স প্লাস টু, এই ভিতর থেকে ব্র্যাকেটের প্রথম বন্ধনী থেকে আমরা টু কমন নিতে পারি। টু কমন নিলে টু এক্স ইন্টু টু মানে হচ্ছে ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। যেহেতু এক্স ও এক্স প্লাস ওয়ান দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, আমরা বলবো যে যেহেতু এক্স ও এক্স প্লাস ওয়ান দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা কীভাবে, এক্সের ভ্যালু যদি তুমি ওয়ান ধরো, এক্স প্লাস ওয়ানের মান হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে টু। এক্সের ভ্যালু যদি তুমি জিরো ধরো তাহলে জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, তাহলে জিরো ওয়ান, তাহলে ক্রমিক, দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল যেহেতু কথাটা বলা হয়েছে, তাহলে আমি দুইটা ক্রমিক সংখ্যা ধরে নিলাম, জোড় সংখ্যা ধরে নেওয়ার পর সেটার জাস্ট গুণ করার পর আমরা ক্যালকুলেশন করার পর আমরা পেলাম ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। এখন এই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, এটা আমরা বলবো। তারপরে আমরা বলবো যে সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে। সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, এদের গুণফলও জোড় সংখ্যা হবে, কারণ এদের এই দুইটার মধ্যে যে কোনো একটার জোড় সংখ্যা হবে। যেমন এক্সের মান টু ধরো, তাহলে টু আর টু প্লাস ওয়ান মানে থ্রি, তাহলে একটা জোড় সংখ্যা আসতেছে। একইভাবে এক্সের মানটা তুমি থ্রি ধরো, তাহলে থ্রি প্লাস ওয়ান মানে ফোর। তাহলে আমরা বলবো যে সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, এদের গুণফলও জোড় সংখ্যা হবে। এদের গুণ আমরা যদি গুণ করি তাহলে জোড় সংখ্যা কীভাবে, টু এক্সের মান যদি টু ধরো তাহলে টু প্লাস ওয়ান, তাহলে টু প্লাস ওয়ান মানে হচ্ছে কত থ্রি, তাহলে টু ইন্টু থ্রি আমরা পেলাম কত সিক্স। একইভাবে এক্সের মান থ্রি ধরো, থ্রি ধরলে হচ্ছে থ্রি, তাহলে থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর, তাহলে তিন চারা কত হচ্ছে 12। তাহলে এদের মধ্যে এদের গুণফল অবশ্যই জোড় সংখ্যা হবে। তাহলে আমরা বলবো যে সুতরাং এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান যা দুই দ্বারা বিভাজ্য, তাহলে সর্বশেষে বলবো যে সুতরাং ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এটা কীরকম করে লেখা যায়, ফোর ইন্টু টু, তাহলে ফোর ইন্টু টু মানে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা যেহেতু দুই দ্বারা বিভাজ্য, তাহলে ফোর ইন্টু টু, তাহলে এটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলবো যে অতএব দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। অতএব দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে 4টা অঙ্ক দেখানো হয়েছে, এই 4টা অঙ্ক যেভাবেই টিচার ঘুরে দেখ না কেন, তোমরা কিন্তু খুব সহজেই আনসার করতে পারবে যদি তোমরা স্ট্রাকচার ধরতে পারো। স্ট্রাকচার না ধরতে পারলে, যেমন জোড়ের স্ট্রাকচার কি, বিজোড়ের স্ট্রাকচার কি, ক্রমিক সংখ্যা কিভাবে ধরতে হবে, কিভাবে কি করতে হবে, এটা যদি তোমরা না করতে পারো, তাহলে তোমরা কিন্তু অঙ্কের সলিউশন বের করা বা সমাধান বের করা তোমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। চ্যালেঞ্জিং হওয়ার মূল কারণ দেখো, আমরা কিন্তু ঘুরে ফিরে সেই দুইটা জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, এটা যখন আমরা ক্যালকুলেশন করলাম, ঘুরে ফিরে কিন্তু বিজোড় সংখ্যার স্ট্রাকচার যেরকম তার বর্গ করলে যেরকম পাবো, সেই ক্যাটাগরির স্ট্রাকচারের মতো চলে আসছে, যেমন ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান এরকম চলে আসছে। তাহলে বিষয়গুলো কিন্তু সবগুলা বিষয় কাছাকাছি, তোমরা বুঝতে হবে, বুঝে একটু প্রয়োগটা শিখতে হবে। অ্যাটলিস্ট আমাদের এই লেকচারগুলো তোমরা যখন দেখার সময় অবশ্যই তোমরা খাতা এবং কলম নিয়ে এক একটা অঙ্ক প্রয়োজনে 2বার 3বার করো। যদি তোমাদের তোমরা দেখে থাকো, কেউ ভিডিওটা প্রথম দেখে থাকো, হয়তো বুঝতে যদি অসুবিধা হয়, প্রয়োজনে দ্বিতীয়বার দেখো। এর কারণটা কেন দ্বিতীয়বার দেখার কারণটা এই জন্য বলতেছি যে তুমি দেখো যে কোনো একটা কিছু তুমি যখন প্রথমে হঠাৎ দেখো তোমার কাছে একটু কঠিন মনে হবে, তখন এটা যখন দ্বিতীয়বার আবার দেখবে তখন তোমার কাছে একটু হলে ইজি মনে হবে। তুমি করতে করতে একটা সময় দেখা যাবে যে তোমার ভিতরে সেট হয়ে গেছে কিভাবে টার্ম ওয়াইজ কাজ করা যায়।
তো তোমাদের যে 4টা অঙ্ক গাণিতিক সমস্যা দেখানো হয়েছে, এই 4টা অঙ্ক খুব ভালো করে দেখবা। বিশেষ করে এর সাথে অমূলত √2, 3, √7, 5 অমূলত সংখ্যা যদি সৃজনশীল আসে, এই 4টা অঙ্ক এবং অমূলত সংখ্যা নিয়েই অন্তর্ভুক্ত করে একটা সৃজনশীল পূর্ণাঙ্গ সৃজনশীল হয়ে থাকে। বিগত বোর্ডেও তোমাদের এইভাবেই কোশ্চেন হয়েছে। তোমাদের বিভিন্ন মডেল টেস্ট এবং হচ্ছে যে ক্লাস টেস্ট এভাবেই কোশ্চেন হয়। তো তোমরা এই 6টা লেকচারের এই গাণিতিক সমস্যা এবং মূলদ অমূলদ রিলেটেড যত অঙ্ক, সামান্য ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ, এইগুলা যদি তোমরা ভালো করে দেখো, তাহলে এখান থেকে খুব সহজেই কিন্তু তোমরা পূর্ণাঙ্গ 10 মার্ক সৃজনশীল তোমরা উত্তর করতে পারবা। তার পাশাপাশি আরও 2টা এমসিকিউ উত্তর করতে পারবা। তো আমরা এখন চলে যাই যে বাস্তব সংখ্যার কিভাবে গুণন ও যোগ প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য সেটা একটু আমরা দেখব। বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য একটু লক্ষ্য করো স্ক্রিনের উপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দুটি বাস্তব সংখ্যার যোগফল, দুইটা বাস্তব সংখ্যার যোগফল এবং গুণফল উভয়ই বাস্তব সংখ্যা। এর কারণ কি, দুইটা বাস্তব সংখ্যা, দুইটা বাস্তব সংখ্যা, একটা বাস্তব সংখ্যা ধরে নিলাম 2, একটা বাস্তব সংখ্যা ধরে নিলাম 3, তাহলে 2 + 3 মানে হচ্ছে 5, এদের যোগফল। একটা বাস্তব সংখ্যা হলো এদের গুণফল 2 × 3, 2 × 3 মানে হচ্ছে 3 × 6, এটা একটা বাস্তব সংখ্যা হয়েছে। তাহলে আমাদের প্রথম শর্তটা সঠিক, আমরা এক্সাম্পল করে দেখলাম। বাস্তব সংখ্যা কাকে বলে এটা তোমাদের বুঝতে হবে। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তাহলে দুটি বাস্তব সংখ্যার ক্রম পরিবর্তন করে যোগ করলে এর যোগফল এবং গুণ করলে গুণফল সমান হয়। আমরা ক্রম পরিবর্তন করা মানে কি, আমরা যদি যেমন a + b, এটাকে আমি যদি এরকম লিখি b + a, একই উত্তর আসবে। একইভাবে a × b, আর আমরা যদি b × a বলি তাহলে একই উত্তর আসবে। লক্ষ্য করো এক্সাম্পল দেওয়া আছে 2 + 3, এটাকে আমরা এরকম লিখতে পারি 3 + 2। একইভাবে 2 × 3 মানে হচ্ছে 3 × 2। তাহলে আমাদের রেজাল্ট কিন্তু একই আসবে, আমাদের রেজাল্ট বা সলিউশন কিন্তু একই আসবে। 3, দুটি বাস্তব সংখ্যার মধ্যে সম্পর্ক, দুইটা বাস্তব সংখ্যার মধ্যে সম্পর্ক প্রথম আর দ্বিতীয়, এই দুইটা যদি দুইটা ভ্যালু থাকে, তাহলে অবশ্যই দ্বিতীয়টা যদি প্রথমটা থেকে দ্বিতীয়টা বড় হয়, প্রথমটা থেকে যদি এদের সম্পর্কটা এরকম হয়, প্রথমটা থেকে দ্বিতীয়টা বড় হতে পারে, বা প্রথমটা দ্বিতীয়টা সমান হতে পারে, বা এমন হতে পারে প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট। দুইটা বাস্তব সংখ্যার মধ্যে সম্পর্ক এরকম হতে পারে যে হয় প্রথমটা দ্বিতীয়টা থেকে বড়, বা দুইটা সমান, আবার দ্বিতীয়টা থেকে প্রথমটা বড়। যে কোনো একটি বাস্তব সংখ্যার সাথে 0 যোগ করলে এর যোগফল এবং 1 গুণ করলে এর গুণফল সেই বাস্তব সংখ্যাই হয়। যেমন একটা সংখ্যা, সাপোজ বাস্তব সংখ্যা 2, এর সাথে আমরা যদি 0 যোগ করি তাহলে 2ই হবে, এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 2ই হবে। তাহলে আমরা দেখলাম যে একটা বাস্তব সংখ্যার সাথে 0 যোগ করলে যোগফল এবং 1 গুণ করলে গুণফলের সেই বাস্তব সংখ্যাই হয়। 0 ব্যতীত যে কোনো একটি বাস্তব সংখ্যার সাথে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে যোগফল 0 হয়। 0 ব্যতীত যে কোনো একটি বাস্তব সংখ্যার সাথে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে যোগফল 0 হয়, এবং গুণাত্মক বিপরীত সংখ্যার গুণ করলে গুণফল 1 হয়। 3টি বাস্তব সংখ্যার মধ্যে প্রথম দুটি যোগফলের সাথে তৃতীয়টির যোগফল এবং শেষের দুটি যোগফলের সাথে প্রথমটির যোগফল, মানে 3টা বাস্তব সংখ্যার মধ্যে প্রথম দুইটা যোগফলের সাথে তৃতীয়টার যোগফল, প্রথম দুইটা যোগফলের সাথে তৃতীয়টার যোগফল, একইভাবে শেষের দুইটা যোগফলের সাথে প্রথমটার যোগফল সমান হবে। কারণ কিভাবে দেখো, 2 + 3 প্লাস ধরো 7, তাহলে 2 আর 3 প্রথম দুইটার যোগফলের সাথে তৃতীয়টার যোগফল, 2 আর 3 যদি আমরা যোগ করি 5 + 7 মানে 12। একইভাবে এটা 2, 3, 7, এখন লাস্টের দুইটা যদি আমরা যোগ করি 3 + 7 মানে হচ্ছে 10 + 2 মানে হচ্ছে 12, তাহলে দুইটার সমান আমরা বলতে পারি। 3টি বাস্তব সংখ্যার মধ্যে প্রথম ইন্টু দ্বিতীয় প্লাস তৃতীয়, এটাকে আমরা এরকম করে লিখতে পারি প্রথম ইন্টু দ্বিতীয় প্লাস প্রথম ইন্টু তৃতীয়। 3টি বাস্তব সংখ্যার মধ্যে যদি আমাদের প্রথমটা থেকে দ্বিতীয়টা বড় হলে তাহলে এরকম লিখতে পারি প্রথম প্লাস তৃতীয়, দ্বিতীয় প্লাস তৃতীয়। যেহেতু প্রথমটার থেকে 3টা বাস্তব সংখ্যার মধ্যে প্রথমটা থেকে দ্বিতীয়টা বড়, তাহলে আমরা এটা এরকম করে লিখতে পারি প্রথম প্লাস তৃতীয়, আবার দ্বিতীয় প্লাস তৃতীয়, উভয়টাই এই যে প্রথম প্লাস তৃতীয় থেকে দ্বিতীয় প্লাস
তৃতীয় বড়। তিনটি বাস্তব সংখ্যার মধ্যে যদি আমাদের প্রথমটা দ্বিতীয়টা থেকে ছোট হয়, তাহলে প্রথম ইন্টু তৃতীয় গুণের ক্ষেত্রে আমরা যদি গুণ করি, গুণের ক্ষেত্রে প্রথম ইন্টু তৃতীয়, দ্বিতীয় ইন্টু তৃতীয়, সেখানে অবশ্যই দ্বিতীয় ইন্টু তৃতীয়টা আমাদের বড় হবে। কিন্তু শর্ত আছে, অবশ্যই তৃতীয়টার মান 0 থেকে বড় হতে হবে। আর যদি 0 থেকে ছোট হয়, তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে। 0 থেকে ছোট হয় তাহলে অবশ্যই মনে রাখতে হবে প্রথম ইন্টু তৃতীয়টা বড় হবে, দ্বিতীয় ইন্টু তৃতীয়টা কী হবে, ছোট হবে। এই শর্তটা তোমাদের জানাটা খুব জরুরি, মৌলিক বৈশিষ্ট্য। তো আমরা সরাসরি একটু বইয়ের দিকে লক্ষ্য করি। বইয়ের আমাদের যে মৌলিক বাস্তব সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য যোগ গুণন প্রক্রিয়া আছে। তো বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য আমাদের একে বলা আছে এ কমা বি বাস্তব সংখ্যা। তাহলে এ প্লাস বিও বাস্তব সংখ্যা হবে, এ ইন্টু বিও বাস্তব সংখ্যা হবে, তাহলে দুইটাই বাস্তব সংখ্যা হবে। আমরা এটা দেখলাম। 200 নম্বর শর্ত আছে এ ও বি বাস্তব সংখ্যা হলে তাহলে এ প্লাস বি সমান সমান বি প্লাস এ, একই কথা। এ বি সমান সমান বি এ, এটাও একই কথা। 3 নম্বরে বলা আছে 3 নম্বরে আমাদের বলা আছে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি প্লাস সি সমান সমান এ প্লাস বি প্লাস সি। এর কারণ কি, ওই যে প্রথম দুইটা যোগ করে তৃতীয়টার সাথে যোগ করব, বা প্রথমটার সাথে যোগ করে পরে দ্বিতীয় এবং তৃতীয় একসাথে যোগ করব। একইভাবে 2 নম্বরে এ বি ইন্টু সি সমান সমান এ ইন্টু বি সি। 4 এ বাস্তব সংখ্যা হলে কেবল দুইটা বাস্তব সংখ্যা 0 ও 1 আছে। এ যদি বাস্তব সংখ্যা হলে কেবল দুইটা বাস্তব সংখ্যা 0 ও 1 আছে, যেখানে 0 নট ইকুয়াল 1, 0 কখনো 1-এর সমান হতে পারে না। তাহলে 2 এ প্লাস 0 সমান সমান 0 প্লাস এ, ঘুরে ফিরে আমাদের এই আসবে। এ ইন্টু 1 সমান সমান 1 ইন্টু এ, এটা আমাদের এই আসবে। তাহলে এ বাস্তব সংখ্যা হলে, এ যদি বাস্তব সংখ্যা হয়, রোমান চিহ্ন একে লক্ষ্য করো, এ প্লাস ইন্টু মাইনাস এ সমান সমান 0, এ নট ইকুয়াল 0, এ ইন্টু 1/a, এ ইন্টু 1/a আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের 1 হবে। তাহলে 6 নম্বর আছে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা হলে এ ইন্টু বি প্লাস সি, এ ইন্টু বি প্লাস সি সমান সমান এ বি প্লাস এ সি। এ বি বাস্তব সংখ্যা হলে এর থেকে যদি বি বড় হয়, এর থেকে যদি আমাদের বি বড় হয়, তাহলে অথবা এ সমান সমান বি, অথবা এ বড় হবে বি ছোট হবে। যদি আমাদের এ বি বাস্তব সংখ্যা হলে এর থেকে হয় বি বড় হবে, দুইটা সমান হবে, না হলে এ বড় হবে বি বড় হবে। 8 এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এর থেকে আমাদের যদি বি বড় হয়, তাহলে এর ক্ষেত্রে এ প্লাস সি বি প্লাস সি, তাহলে এ প্লাস সি থেকে বি প্লাস সি অবশ্যই বড়। 9 এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এর থেকে যদি আমার বি বড় হলে তাহলে এসি থেকে আমাদের বিসিটা বড় হবে, এসি থেকে আমাদের বিসিটা বড় হবে। তাহলে এখানে কন্ডিশন আছে সি এর মান অবশ্যই 0, সি এর মান অবশ্যই 0 এর বড় হতে হবে। একইভাবে রোমান চিহ্ন 2তে এসি যদি বড় হয় আর বিসি যদি আমাদের ছোট হয়, তাহলে এখানে অবশ্যই সি এর মানটা 0 এর ছোট হতে হবে, সি এর মান 0 এর ছোট। তো এই বিষয়গুলা তোমাদের বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্যগুলা তোমাদের জানাটা জরুরি, এই জন্য যে তোমাদের এখান থেকে যদি এমসিকিউ 2টা হয়ে থাকে, এই বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য থেকে একটা এমসিকিউ থাকে, যেটা আসলে তোমাদের বেসিক। এই বেসিকটা তোমাদের দেখে, এখান থেকে প্রায় প্রশ্ন হয়ে থাকে। তোমরা সকলে মনোযোগ সহকারে একটু প্রত্যেকটা ধাপ একটু ভালো করে বুঝে একটু প্র্যাকটিস করবা। আজকের লেকচারে তোমরা কতটুকু শিখলা তার উপর মূল্যায়ন। 1 এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা যেখানে এ থেকে বি বড় আর অবশ্যই সি এর মানটা 0 এর ছোট, নিচের কোনটি সঠিক? এরকম শর্ত যদি ফিল আপ হয়, এ সমান সমান সি,
এখানে এসি বড় বিসি ছোট, আবার এসি থেকে বিসি বড়, আবার এসি সমান বিসি। এর উত্তর হবে খ। এটা ঠিক তোমাদের 9 নম্বর বাস্তব সংখ্যা 9 নম্বর শর্তটা। 2, জিরো কী ধরনের সংখ্যা? ধনাত্মক, ঋণাত্মক, মৌলিক, অঋণাত্মক। তাহলে জিরো কোন ধরনের সংখ্যা? জিরো হচ্ছে একটা অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকেই অঋণাত্মক সংখ্যা বলে। যেমন আমি তোমাদের পূর্বে আলোচনা করেছি, আমার পুরো বডিটা হচ্ছে নিউট্রালে জিরো, হাতের ডান দিক হচ্ছে প্লাস মান, বাম দিক হচ্ছে মাইনাস মান। তাহলে পুরো বডিটা নিয়ে দেন হাতের ডান দিকটা নেব। তাহলে 0, 1, 1, 2, 3 এগুলো হচ্ছে আমাদের কি অঋণাত্মক সংখ্যা। আজকের লেকচারের আলোকে তোমাদের বাড়ির কাজ হলো n = 2x - 1, যেখানে x বিলংস n। দেখাও যে n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। n = 2x - 1, যেখানে x বিলংস n। দেখাও যে n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। এই ছিল তোমাদের আজকের মতো লেকচার। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। খোদা হাফেজ।